আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। 2 মাস নিষেধাজ্ঞার পর বুধবার রাত 12টার পর থেকে পদ্মা মেঘনায় শুরু হতে যাচ্ছে ইলিশ ধরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফ আহমেদ। প্রথমেই যাচ্ছি ভোলায়। ছোটন, শেষ সময়ে জেলে পাড়ায় কি প্রস্তুতি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো যেহেতু 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, তো সেই হিসাবে বলা যায় যে জেলে পাড়ায় এখন উচ্ছ্বাস বিরাজ করছে। আমি রয়েছি একটি ইলিশের আড়তে, এবং এই আড়তে আমরা দেখতে পাচ্ছি যে ধোয়া মোছার কাজ সম্পন্ন হয়েছে, এবং এটি মাছ ধরা শুরু হলেই এটি আরো সরগরম হয়ে উঠবে। এখন শুনশান নীরবতা থাকলেও এগুলো সরগরম হয়ে উঠবে, এবং আপনি জানেন যে এখানকার উৎপাদিত জেলেদের আহরিত ইলিশ কিন্তু দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে, এবং ইলিশ বিক্রির যে টাকায় কিন্তু মৎস্যজীবীদের কিন্তু আপনার জীবিকা চলে থাকে। তো সেই হিসেবে 2 মাস যে জীবিকা বন্ধ ছিল, সেই হিসেবে 2 মাস পর তাদের সেই জীবিকা আবার শুরু হচ্ছে। তারা আবারও কর্মব্যস্ত হয়ে পড়বেন, এবং আবারও তাদের যে ব্যস্ততা সেটি কিন্তু চলবে, এবং ঘাটে ঘাটে কিন্তু ব্যস্ততা রয়েছে। শুধু এই ঘাটটি নয়, ঘাটে ঘাটে ব্যস্ততা রয়েছে। আমরা একটু আড়তদারদের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো যে 2 মাস তো ইলিশ ধরা বন্ধ ছিল মেঘনা তেঁতুলিয়া নদীতে, তো আপনাদের তো শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি চলছে, এখন এই ইলিশ কি হবে বলে আপনারা মনে করছেন? আমরা আসলে এই ঘাটটা হচ্ছে ঐতিহ্যবাহী উত্তর ভোলার সেই ইলিশা ঘাট। এই ঘাট আমরা এই 2 মাস আমাদের এই ঘাটটা বন্ধ ছিল, জেলেরাও নদীতে যায় না, আমরাও আমাদের ব্যবসা গুটিয়ে রেখেছিলাম। তো দীর্ঘ 2 মাস পর আমরা আসছি, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের আড়তদাররা এবং আমাদের জেলেরাও এই যে প্রস্তুতি নিচ্ছে সবাই মাছ আহরণের জন্য। তো আসলে এই 2 মাসে জেলেরাও অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, এনজিও এবং কিস্তির দেনা, আমরাও জেলেদের সমস্যা ধারদানা করেও জেলেদেরকে দিতে হচ্ছে। তো এখন আমরা হয়তো জেলেরাও তাদের আশা নিয়ে যাচ্ছে, নদীতে গেলে যদি মাছ ভালো পায় তাহলে তারা ধারদানা দিতে পারবে, আমরাও আমাদের মোটামুটি ভাবে কিছুটা খরচ পুষিয়ে উঠতে পারবো। ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, মৎস্যজীবীরা কিন্তু আশাবাদী যে যেহেতু 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, সেই হিসাবে কিন্তু তারা প্রত্যাশা করছে যে মাছ ধরতে লক্ষ্যমাত্রা উৎপাদনের মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে 1,85,000 মেট্রিক টন যে ইলিশের লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে বলে মৎস্য বিভাগ আশাবাদী। তো এ ছিল আমার কাছে যে মধ্যরাত্রি থেকে ইলিশ ধরা শুরু হতে যাচ্ছে মেঘনা তেঁতুলিয়া নদীতে, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব চাঁদপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল। তিনি সেখান থেকে ইলিশ ধরার যে সর্বশেষ যে প্রস্তুতি চলছে জেলেদের, তা নিয়ে তথ্য জানাবেন বিস্তারিত। ছোটন, আপনি যেমনটি জানাচ্ছিলেন, মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরের সব নদীতে কিন্তু সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এর কারণ হচ্ছে জাটকা সংরক্ষণের জন্য। তো আজ মধ্যরাত এই নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে চাঁদপুরের জেলেরা। নদীতে নামার জন্য ইতিমধ্যে তাদের জাল এবং নৌকা নিয়ে প্রস্তুত করছেন, এবং আমরা দেখেছি জেলে পালাগুলোতে উৎসাহ বিরাজ করছে, অর্থাৎ দীর্ঘ 2 মাস পর কিন্তু আজ তারা নদীতে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে চাঁদপুর কিন্তু দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র হচ্ছে চাঁদপুর মাছঘাট, এবং এই চাঁদপুর মাছঘাটে কিন্তু এখন আমরা দেখেছি যে ধোয়া মোছার কাজ চলছে, অর্থাৎ এখানে আড়তদার যারা রয়েছেন তারা অর্থাৎ আগামীকাল এখানে কিন্তু মাছ আসবে, সেজন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং এই যে আড়ত এবং মাছঘাটকে ঘিরে কিন্তু 5 শতাধিক শ্রমিক কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। তারা দীর্ঘ সময় কিন্তু অলস সময় কাটিয়েছেন, তারা আবারও কিন্তু কাজে ফিরেছেন, অর্থাৎ আগামীকাল সকালে মাছ আসার পর কিন্তু তারা কাজে যোগ দিবেন। এবং আরেকটু বিষয় আমি জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে কয়েকটি জেলে পল্লীতে গিয়েছিলাম, জেলেদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই যে 2 মাস তারা কিন্তু অলস সময় কাটিয়েছেন, সামান্য পরিমাণ তাদেরকে কিন্তু চাল দেওয়া হয়েছে, এটি তাদের জন্য একেবারেই অপ্রতুল। তারা বলছেন আগামী দিনগুলোতে যখন এই জাটকা রক্ষা অভিযান চলবে, অর্থাৎ 2 মাসে তাদেরকে যেন নগদ অর্থ প্রদান করা হয় এই খাদ্য সহায়তার পাশাপাশি। আরেকটু বিষয় জেলেরা দাবি করছেন যে দীর্ঘ সময় এবার যে অভিযান হয়েছে সেটি যদি সফল হয় তাহলে তারা কিন্তু
তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসবে। তবে জেলেদের একটি দাবি যেটি হচ্ছে যে এই সময়ও কিছু অসাধু জেলেরা কিন্তু নদীতে নামে জাটকা নিধন করেছেন, যেন আগামী দিনগুলোতে এই জাটকা নিধন না করতে পারেন। তাহলে কিন্তু যদি যদি জাটকা বিচরণ করতে পারে তাহলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। তো আমরা আশা করব আগামী দিন চাঁদপুরের যে নদ নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং ইলিশ ঘাটে আসবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। আমরা এখন স্টুডিওতে ফিরবো তোয়ার কাছে। তোয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ। নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান চালাচ্ছে খাদ্য অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, এবছর ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা কত? তুয়া, আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনা আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে বিশেষ করে যে ধান উৎপাদনের একটা প্রধান জেলা হলো নেত্রকোনা। তো এই নেত্রকোনা জেলা এবছরও কিন্তু আবহাওয়া অনুকূলে থাকা এবং আগাম কোনো বন্যা দেখা না দেওয়া এই জেলার যে যারা কৃষক আছেন তারা কিন্তু ধানের যে ফলন বেশ ভালো ফলন পেয়েছেন। আর সরকারি ভাবে প্রতি বছরই কিন্তু ধান এবং চাল সংগ্রহ করা হয়। তো সেই সরকারি যে ধান চাল সংগ্রহ অভিযান, সেই সংগ্রহ অভিযানটি কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে আমি রয়েছি নেত্রকোনার কেন্দ্র উপজেলার যে খাদ্য গুদাম রয়েছে, সেই খাদ্য গুদামে এখানকার স্থানীয় যে নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, তিনি কিন্তু একটু আগেই এখানকার ধান চাল সংগ্রহ 2025 যে অভিযান, সেই অভিযানের উদ্বোধন তিনি করেছেন। এবং আমরা এখানকার যারা খাদ্য বিভাগের যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে নেত্রকোনা জেলায় 10টি উপজেলা রয়েছে। এই জেলায় কিন্তু এবছর ধান যে সংগ্রহের লক্ষ্য মাত্রা সেটি হচ্ছে 13,432 মেট্রিক টন এবং সিদ্ধ চাল সংগ্রহ করা হবে 61,161 মেট্রিক টন। এবং কেন্দ্র উপজেলায় আমি যে খাদ্য গুদামে দাঁড়িয়ে আছি, এই উপজেলায় এবছর 1,500 মেট্রিক টন ধান এবং 4,000-এর মতো সিদ্ধ চাল, তারা কিন্তু 4,000 মেট্রিক টন সিদ্ধ চাল তারা কিন্তু সংগ্রহ করবেন বলে আমাদেরকে এখানকার স্থানীয় যে কর্মকর্তারা রয়েছে খাদ্য বিভাগের, তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি আর একটু আপনাদেরকে বলে রাখি যে এই যে নেত্রকোনার যে ধান চাল সংগ্রহ অভিযানটি, সেটি কিন্তু গত 2 বছর ধরে তেমন খুব একটা যে সংগ্রহ হয়েছে তা হয়নি। কারণ বাজারের যে মূল্য ছিল সেই মূল্য থেকে সরকারি মূল্যটা কিন্তু কম ছিল। তো এবছর কৃষকরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা আশা করছেন যে সরকার কিন্তু এবছর ধান এবং চালের মূল্য কিছুটা বৃদ্ধি করেছেন। তাই এবছর হয়তো সরকারি যে অভিযান সেটি সুন্দর হবে এবং তারা সফল হবেন। আগামী 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে বলে আমাদেরকে কর্মকর্তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বুরু অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযানের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহে অভিযান চালাচ্ছে খাদ্য অধিদপ্তরে। নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রামে 500 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, এ নিয়ে কি বলছেন কৃষকরা? তো আপনাকে জানিয়ে রাখি, চলতি সপ্তাহে পরপর 2 দিন কুড়িগ্রামের উপর দিয়ে যে কালবৈশাখী ঝড় সেটি কিন্তু আসলে বয়ে যায়, যার ফলে কিন্তু কুড়িগ্রামের কৃষিখাতের ব্যাপক একটা ক্ষতি হয়। আপনাকে যদি আমি দেখাই, আমি এই মুহূর্তে একটি ভুট্টা ক্ষেতে রয়েছি। এই ভুট্টা ক্ষেত কালবৈশাখী ঝড়ে কিন্তু এই ভুট্টা ক্ষেত মাটিতে শুয়ে গেছে এবং এই ভুট্টাগুলো কিন্তু এখনো পরিপক্ক হয়নি। কৃষকরা কিন্তু আবার যদি ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু এই ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হতে পারে। সে কারণে কিন্তু এইখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু ভুট্টা আসলে তুলে নিচ্ছে। এছাড়া জানিয়ে রাখি, ভুট্টার পাশাপাশি ধান এবং চীনা, এছাড়াও কিন্তু তিল যে ফসলটি রয়েছে এই ফসলগুলোর আসলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি এখানকার যারা একাধিক কৃষক ভুট্টা চাষির সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে সমস্ত ভুট্টা ক্ষেত মাটি শুয়ে গেছে সেগুলো তারা বলছেন যে সরকারি প্রণোদনার বীজ হওয়ার কারণে কিন্তু তারা অভিযোগ করছেন যে
ভালো বীজ না হওয়ার কারণে কিন্তু এই ভুট্টার ক্ষেতগুলো মাটিতে শুয়ে গেছে। এছাড়াও কিন্তু এই ভুট্টার পাশে কিন্তু অন্যান্য যে ভুট্টা ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজার থেকে কেনা, যার ফলে তারা বলছেন যে সে সমস্ত যে ভুট্টা ক্ষেত রয়েছে সেগুলো কিন্তু আসলে মাটিতে শুয়ে যায়নি। এই সরকারি যে প্রণোদনার বীজ সেটি কিন্তু শুয়ে গেছে। একজন কৃষক রয়েছেন, আমরা যদি একটু জানতে চাই যে একটু বলবেন আপনার ফসল কতগুলো করেছেন, ভুট্টা কি অবস্থা এখন? ভুট্টা আমি করেছি প্রায় 2.5 বিঘা। হ্যাঁ, এই যে কালবৈশাখী একটা বর্ষায় বৃষ্টি বা তুফান হয়ে গেল, এই তাতে আমার খুব ক্ষতি হয়েছে। মানে খরচ মোটামুটি ভালো হয়েছে, বিঘা প্রতি প্রায় 18-20 হাজার টাকা খরচ গেছে। ভুট্টা খুব ক্ষতি হয়েছে আমার। সরকারি যেটা বীজ পাচ্ছি এই বীজটা খুব একটু ক্ষতি দুর্বল হয়েছে। আর অন্য মার্কেট থেকে যেটা বীজ কিনে আনি করছি ওই বীজটা ফসল ভালো হয়েছে আর কি। তো এছাড়া আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ফসল মাটিতে শুয়ে গেছে, তারা মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছেন যাতে তারা তাদের যে ক্ষতিগ্রস্ত ফসল সেটি কিন্তু ভালোভাবে যাতে তুলতে পারে। তো হ্যাঁ, এই ছিল ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। রমনা বটমূলে বোমা হামলার মামলার বিষয়ে কথা বলছেন আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এক্স্যাক্টলি তাই, কারণ প্রথম মামলা যখন শুনানি হয়ে গেল, আদালতে কোর্টের পক্ষ থেকে মনোবাসনা প্রকাশ করা হলো যে এই মামলাতে কিছু নাই, কাকে সাজা দিব, কিভাবে সাজা দিব। তখন রাষ্ট্রপক্ষ থেকে বলা হলো যে এটা আমরা এখন আউট অফ লিস্ট করে ফেলি, মাননীয় প্রধান বিচারপতির দপ্তরে পাঠাই। সেখানে পাঠিয়েছেন, সেখান থেকে আরেকটা কোর্টে পাঠিয়েছেন, সেখানে এসে একই অবস্থা। আবার প্রধান বিচারপতির দপ্তরে গেছে, সেখান থেকে আরেকটা কোর্টে গেছে, সেখানে এসে একই অবস্থা, সেখান থেকে আবার প্রধান বিচারপতির দপ্তরে গেছে। এটা হলো চতুর্থ বেঞ্চ যেখানে এই মামলা শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়েছে। রমনা বটমূলে বোমা হামলা মামলার বিষয়ে কথা বলছিলেন আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি ছিলাম সেখানে। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করছেন শ্রম উপদেষ্টা এম শাখাত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা চেষ্টা করছি, আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আমাদেরকে পজিটিভলি বলবেন। নেগেটিভিটি তো বহু আছে, নেগেটিভ নিউজ করতে গেলে আপনি যে কোনো পজিটিভ নিউজকে নেগেটিভ করতে পারেন, এগুলো আপনাদের ট্রেনিং আছে। আমি আশা করি যে আপনারা পজিটিভলি জিনিসটাকে রিফ্লেক্ট করবেন যে এই সরকার এবং শ্রম মন্ত্রণালয় আমরা আপ্রাণ চেষ্টা করছি যে যাতে শ্রমিকের উন্নতিটা হয়। এখন তো খালি তার ডেইলি তার বেতন নিয়ে বেতনের মধ্যে পড়ে আছে, এটার জন্য শেষই হচ্ছে না। 2টা-4টা হয়, আবার কিছু হয় না, নতুন নতুন প্রসঙ্গ আসে। কোথাও গ্যাস সংকট, কোথাও গ্যাস তিতাস গ্যাস পাওনা না পেয়ে তারা সংযোগ কাটছে, এই ধরনেরগুলো আমাদের কাছে আসে। হোয়ারাস এটা তো আমার ব্যাপার না, এটা তো জ্বালানি মন্ত্রণালয়ের কাছে যাওয়া উচিত। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক সহ 3টি গেটে তালা দেওয়ায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সেখানকার সর্বশেষ পরিস্থিতি এখন কি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে। অর্থাৎ গতকাল দুপুরে কিন্তু শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে কিন্তু একে একে 3টি গেটে তারা তালা ঝুলিয়ে দেয়। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে তাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যে শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু চলবে। অর্থাৎ শাটডাউন কর্মসূচির কারণে আমরা দেখেছি আজকে সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না এবং এতে করে শিক্ষা কার্যক্রম একেবারে স্থবিরতা দেখা দিয়েছে। এবং গত 16 তারিখ থেকে শিক্ষার্থীদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আন্দোলন চলমান রেখেছেন। অর্থাৎ যার কারণে কিন্তু তারা ক্লাস এবং পরীক্ষায় মনোনিবেশ হতে পারছেন না এবং এতে করে স্থবিরতা দেখা দিয়েছে। এবং শিক্ষকরাও বলছেন শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, সেই কারণে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারাও সহমত প্রকাশ করেছেন শিক্ষকরা। এবং তাদের যে আন্দোলন কর্মসূচি, অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি
কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচিকে স্বাগত জানিয়ে শিক্ষকরাও কিন্তু তারা ক্যাম্পাসের বাহিরে রয়েছেন এবং তারাও বলছেন সরকার যেন শিক্ষার্থীদের যে আন্দোলন করছে সেই আন্দোলনটি যেন মেনে নেয়, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীরা যেন অচিরেই ক্যাম্পাসে ফিরতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 6 দফার দাবিতে যে শাটডাউন কর্মসূচি দিয়েছেন তা নিয়ে সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ ইলিয়াস আহমেদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।